দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে রয়েছি আমি হাসান মাহমুদ। শুরুতেই চলমান আলোচিত কয়েকটি সংবাদ জানিয়ে রাখতে চাই, যেগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় কূটনীতিকদের পদত্যাগ দাবি করেছে এনসিপি। সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ করেছে দলটি। হেনস্থার ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আরেকটা সংবাদ হচ্ছে যে শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, দাবিতে অনড় দলটি। 28 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন, অর্থাৎ সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। আরও একটি সংবাদ, আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হবে, ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মির্জা ফখরুল। তিনি বলেছেন যে আওয়ামী লীগ কখনোই তার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে না। ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি লিখেছেন এবং আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপি কাউকে সবুজ সংকেত দেয়নি বলে জানিয়েছে দলটি। আরও একটি সংবাদ, এবার পেছালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, অর্থাৎ চাকসু। ভোট হবে 15 অক্টোবর। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ রয়েছে আজকে দিনের গুরুত্বপূর্ণ, এবং সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি। বাইরে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং সবশেষ রাশেদ প্রধান, সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখানে এনসিপির প্রতিনিধি রয়েছেন, বিএনপির প্রতিনিধি রয়েছেন। এই জন্য কথাটি বললাম যে এনসিপির আক্তার হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও এনসিপির 2 সদস্য যারা প্রধান উপদেষ্টার সাথে সফরে গিয়েছেন তারাই বেশি হেনস্থার শিকার হয়েছেন বলে এখন পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু সেখানে মির্জা ফখরুল উপস্থিত ছিলেন, তিনিও কিছুটা অনেকটা হেনস্থা হয়েছেন বলেই ধরা হচ্ছে। এই আলোচনাটি এখন মোটামুটি সারা দেশের আলোচনার বিষয়বস্তু। আমরা এই বিষয়টিতে কথা বলবো, তবে এনসিপি এবং বিএনপির বক্তব্যের আগে আমি রাশেদ প্রধানের কাছে যেতে চাই। সবার আগে জনাব রাশেদ প্রধান, আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? যেহেতু এখানে এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা আছেন, তারা সরাসরি হয়তো বলবেন, কিন্তু আলাদা জায়গা থেকে, তৃতীয় জায়গা থেকে আপনি আসলে বাংলাদেশি রাজনীতিবিদদের, যেখানে প্রধান উপদেষ্টা নিজে তাদেরকে নিয়ে গেছেন, সেইখানে আসলে এই ধরনের একটা হেনস্থার শিকার এবং গালিগালাজগুলো যেটি করেছেন ডাক্তার যারা, তিনি একেবারেই অশ্লীল অশ্রাব্য গালি, সেগুলো গণমাধ্যমের বাইরে, মেইনস্ট্রিম গণমাধ্যমের বাইরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে এই রাজনৈতিক আসলে বিষয়টা তো আমরা, আওয়ামী লীগ আছে এইটা তো আমরা জানি, আওয়ামী লীগ শেখ হাসিনা চলে গেছেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু তার নেতাকর্মীরা দেশে আছেন। হয়তো দেশে মাঝে মধ্যে আমরা তাদের মিছিল দেখতেও পাই, কিন্তু দেশের বাইরে যখন যাওয়া হয় তখন তো আসলে নিরাপত্তা থাকার কথা ছিল, কারণ তারা সেখানে রয়েছে, এই ধরনের একটা প্রস্তুতিও ছিল। এবং বিএনপি মহাসচিবের মধ্যে একজন মানুষ, তিনি এই ধরনের হেনস্থার শিকার হয়েছেন। এটাকে আপনি আসলে আপনার জায়গা থেকে প্রথমে বলবেন যে কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে, কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণটা হচ্ছে তারা কথার আগে গুলি ছুড়ে মানুষ মারার জন্য, এটা হচ্ছে তাদের অপরাজনৈতিক সংস্কৃতির অংশ। সেখানে আজকে তারা গুলি না ছুড়ে ডিম ছুঁড়েছেন এবং মুখের ভাষা অশ্রাব্য বাজে ব্যবহার করেছেন। তো গুলি না ছুড়ার জন্য আমি প্রথমে আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, যে এটুকু পরিবর্তন তাদের হয়েছে কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। তবে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে যখন রাজনৈতিক দলের নেতারা যায়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল নিরাপত্তার ব্যবস্থা করা। যেহেতু আমাদের এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া মানুষজনকে বিভিন্ন জায়গায় বহাল রেখেছে। আমেরিকাতেও যারা দায়িত্বে রয়েছেন আপনি খেয়াল করে দেখবেন, ফ্যাসিস্ট হাসিনা আমলে যাদেরকে দেওয়া হয়েছিল কূটনৈতিকভাবে ওইখানে, তারাই কিন্তু রয়ে গেছে, পরিবর্তন হয় নাই। অতএব তাদের যে দায়িত্বটা ছিল নিরাপত্তা ব্যবস্থা করার,
অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলেছে ভিআইপি গেট দিয়ে বের হওয়ার কথা ছিল, ভিসা সংক্রান্ত জটিলতায় সেটা শেষ মুহূর্তে করা যায় নাই। এতগুলো মানুষ যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে। না, ভিসাটা এত পরে হয়েছে যে প্রধান উপদেষ্টা যে গেট দিয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন সেটা সম্ভব হয়নি। হ্যাঁ, সেই গেটটা না দিয়ে তারা অন্য গেট করলো, আমি সেটাও মেনে নিলাম তাদের বিবৃতি। পরবর্তী নিরাপত্তার ব্যবস্থাটা কে করবে? অন্তর্বর্তী সরকারকে করতে হবে, তারা সেই ব্যবস্থাটা গ্রহণ করে নাই এবং যার ফলাফল হিসাবে আমরা দেখতে পেলাম সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলো, ডিম ছুড়লো, আজে বাজে শব্দ প্রয়োগ করলো। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমি তাদের দোষ দিই না। আমার কাছে মনে হয় অন্তর্বর্তী সরকারের যে সুশীল ভূমিকা, যেই কারণে বাংলাদেশের সচিবালয় হোক আর এমবেসি হোক সব জায়গায় সেই হিন্দুস্তানি এবং আওয়ামী লোকজন এখনো বসে আছে, যেই কারণে আজকের এই ঘটনাটা ঘটেছে বলে আমি মনে করি। এবং এটা শুধু নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শেষ করার বিষয় না, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে। আপনি ঝটিকা মিছিলের কথা বলছিলেন, ঝটিকা মিছিল প্রথমে কিন্তু মানুষ নামতো, তারপরে আপনি দেখেছেন সর্বশেষ মিছিল থেকে ককটেল ছুড়া হয়েছে, এরপরে অবৈধ অস্ত্রের ব্যবহার হবে এবং দেশ বিদেশে আপনি জানেন আমেরিকায় সজীব ওয়াজেদ জয় থাকে, সেই আমেরিকায় আজকে ঘটনাটা ঘটলো। আমরা তো এটা ধরে নিতেই পারি যে এইটার পিছনে সজীব ওয়াজেদ জয়ের একটা পরিকল্পনা আছে, তার আদেশ আছে। একটা পত্রিকায় আজকে এই ধরনের একটা সংবাদও আমরা দেখেছি, আমরা ওরকম হেডলাইনও দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে জিনিসটাকে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার সুশীলতা ছেড়ে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখে তাহলে এই জাতীয় ঘটনা মাত্র শুরু, আরো বড় আকার ধারণ করবে বলে আমি মনে করি। আচ্ছা, আমি মোটামুটি আপনার বক্তব্যটা স্পষ্ট হয়েছে। আমি ফয়সাল মাহমুদ শান্ত এবার আপনার কাছে আসতে চাই। যেহেতু আক্তার হোসেন যাবেন এবং আপনাদের একটি প্রতিনিধি দল যাবে, সেক্ষেত্রে আসলে আপনাদের সেখানকার নেতা কর্মীরা সে বিষয়টি জানতো কিনা, বা যদি সব কিছুই বলি, প্রধান উপদেষ্টা তার দায় স্বীকার করে বলেছেন যে শেষ মুহূর্তে আসলে একই জায়গা দিয়ে তাদের প্রোটোকলের ব্যবস্থা করা যায়নি, নিউ ইয়র্ক যে এফ কেনেডি বিমানবন্দর কর্তৃপক্ষ সেটা করেনি। পাশাপাশি জনাব রাশেদ প্রধান যেটি বললেন যে সেখানকার যে দূতাবাস তারা কি ব্যবস্থা নিয়েছে সেটি যেমন প্রশ্ন, সেগুলো ছাপিয়েও যদি বলি যে নিজস্ব নিরাপত্তার জায়গাটা কি একেবারেই দুর্বল ছিল কিনা। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আজকে বাংলাদেশের যেই রাজনৈতিক পরিমণ্ডল এবং আমাদের একটি বহির্বিশ্বের মতো একটি জায়গায় বিগত 15 বছরে যে আওয়ামী লীগ কী পরিমাণ একটা দানবীয় এবং একটি নীতিবিবর্জিত একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, তার একাধিক যেই সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিক একটা কার্যক্রম আজকে আমরা দেখেছি। সেখানে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গিয়েছে, তাদের হেনস্থা হয়েছে এবং যাদের কারণে তারা উৎখাত হয়েছে তাদের উপরে বেশি ক্ষোভটা দেখা গিয়েছে। এবং সেই জায়গাটা তো আছে আওয়ামী লীগের বিষয়ে আমাদের যেই রাজনৈতিক দলগুলোর যে অবস্থান এবং যেই ব্যবস্থা এবং যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটি আমার মনে হয় যে ক্লিয়ার করার ক্ষেত্রে আরও আওয়ামী লীগ একটা পরিষ্কার মেসেজ এই রাজনৈতিক সমাজে দিচ্ছে, এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে সেখানে আসলে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের আসলে ওখানে কোনো প্রস্তুতি ছিল কিনা। দেখেন, আসলে আমরা একটা ডেমোক্রেটিক একটা পরিস্থিতি এবং আমরা একটা সভ্য একটা পরিস্থিতি তৈরি করার জন্য আমরা ফাইট করছি এবং আমরা সেই রাস্তায় হাঁটছি। সেই জায়গা থেকে আমাদের ওখানে নেতাকর্মীরা স্বাগত জানানোর জন্য ছিল এবং তাদের একটা সংখ্যা ছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেহেতু পালিয়ে বিদেশে এবং বিভিন্ন জায়গায় আছে, তারা একটু উৎপাত করতে পারে, কিন্তু এম্বাসি থেকে এবং যেই টিমটা ওখানে কোঅর্ডিনেট করছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, তারা আমাদের এবং ওখানে বিএনপি সহ সকলকে জানিয়েছেন যে আসলে যথেষ্ট নিরাপত্তা আছে, আপনাদের এখানে থাকাটা আরও এক ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তো এইটার প্রেক্ষিতে তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং যেহেতু আপনাদের নেতাকর্মীদের উপস্থিতি সেখানে আরো একটু হয়তো ভিড় করার বা হচ্ছে এক ধরনের হট্টগোল তৈরি করতে পারে, এই জন্য তাদেরকে বারবার এম্বাসিগুলোর যে প্রতিনিধিরা যারা কোঅর্ডিনেট করছিল তারা বারবার সরে যেতে বলেছে যে আপনারা জানেন আমাদের যথেষ্ট সিকিউরিটি সিস্টেম আছে। তো আমরা চিন্তা করছি এটা যদি এনসিপি, যেমন কিছুদিন আগে নাহিদ ইসলাম সফর করেছেন মালয়েশিয়া এবং হচ্ছে বিভিন্ন জায়গায় চায়নায় সফর করেছেন, এইরকম আমাদের জাপানে সফর করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এরকম যদি আমাদের নিজস্ব সফর থাকতো তাহলে আমাদের সর্বোচ্চ
প্রস্তুতিটা আমাদের থাকতো, এবং সেসব জায়গাগুলোতে কিন্তু দূর থেকে এক ধরনের হট্টগোল করার চেষ্টা করলেও কিন্তু কোনো ধরনের সাকসেস আওয়ামী লীগ হয় নাই, যেহেতু প্রধান উপদেষ্টা নিজের সফর সঙ্গী এবং তার ইনভিটেশনে রাজনৈতিক দলগুলো গিয়েছে, এবং এইটা প্রধান উপদেষ্টার নিজের যে পজিশন, সেই পজিশনটাও তিনি জাস্টিফাই করেন এই রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে, যে না আমার সাথে এই ফ্যাসিবাদ বিরোধী সব দলগুলো আছে। সেই দুইটা জায়গা, একটা হচ্ছে তাদেরকে বারবার এটা জানানো, রিঅ্যাসিওর করা যে আসলে আমাদের যথেষ্ট নিরাপত্তা আছে, এবং যেহেতু সফরটাই আসলে তাদের, এই দুইটার কথা বিবেচনা করে রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন স্পটগুলোতে গিয়েছেন যে না যেখানে তাদেরকে বরণ করবেন এবং করবেন। তো সেই জায়গা থেকে তারা আসলে ওই অবস্থানটা গ্রহণ করেন নাই। এখন আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে এই পরিস্থিতিটা কেন? দেখেন, আমাদের যে ফাইটটা 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মাটিতে করতে হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে একটা কনসিয়াসনেস ডেভেলপ করার জন্য আবার আমাদের ফাইট করতে হচ্ছে, যেটা খুব দুঃখজনক। দেখেন, আওয়ামী লীগের বিষয়ে যদি সমগ্র রাজনৈতিক পরিমণ্ডলে এবং আওয়ামী লীগ দ্বারা যারা নির্যাতিত এবং আওয়ামী লীগের যে গণহত্যার যারা ভুক্তভোগী এই দেশের মানুষ, যারা আগামীর বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডার হবেন, এবং তার থেকে বড় কথা যারা আওয়ামী লীগের এই পতনের মধ্য দিয়ে যাদের রাজনৈতিক একটা সুবিধা উন্মোচিত হয়েছে, একটা পটেনশিয়ালিটি উন্মোচিত হয়েছে, এই সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আমাদের আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট নিয়ে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। এই যুদ্ধ করার মধ্যে দিয়ে কি হয়েছে, আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কনক্রিট সামাজিক এবং রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারি নাই। দেখেন, আওয়ামী লীগের যেই লোকটা আওয়ামী লীগ নিষিদ্ধের তো দাবি উঠেছিল, শেষমেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এবং দেখেন, যেই লোকটা আজকে আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে শেল্টার দিচ্ছে, সেই লোকটাকে সামাজিক পরিমণ্ডলেও এই আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনৈতিক নেতারা এবং রাজনীতিবিদরা আসলে ওই জায়গাটা দিয়েছেন কিনা, নাকি তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করছেন, এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আস্তে আস্তে স্পেসটা পাচ্ছে। আওয়ামী লীগের 5 আগস্টের পরে প্রত্যেকটা দিন, যতদিন দেখেন, একটা কথা আছে, বিপ্লবীরা যখন সুশীলতা দেখায় তখন কিন্তু এই যারা পরাজিত শক্তি কিন্তু সন্ত্রাসী হয়ে ওঠে এবং বিপ্লবীদের মৃত্যুটা অনিবার্য হয়ে যায়। তো আমাদের 5 আগস্টের পর থেকে আমরা যেটা দেখেন, আমাদের কাছাকাছি দুইটা অভ্যুত্থানের ঘটনা আছে, একটা শ্রীলঙ্কা, একটা নেপালে। দেখেন, ওইখানে অভ্যুত্থানের পরে কি সিনারিও হয়েছে, ওখানে তাদের এই শাসক গোষ্ঠীর পরিবারকে কি পরিমাণ নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং কিভাবে তাদের উপরে যে ক্ষোভটা সেটা ঝাড়ছে। তা আমাদের দেশের বিপ্লবীরা কি করছে? আমাদের দেশের বিপ্লবীরা 32 ইট পাথর ভাঙছে, গণভবন ইট পাথর ভাঙছে, কিন্তু তারা কিন্তু মানুষ মারার কাজে যায় না, কারণ একটা সভ্য কালচার এই বিপ্লবীদের পক্ষ থেকে প্রপোজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে বিপ্লবীরা আবার ক্ষমতায়ও যায়নি। হ্যাঁ, বিপ্লবীরা, আমাদের এখানে তো বিপ্লবীরা ক্ষমতায় যায় নাই। বিপ্লবীরা যদি ক্ষমতায় যাইতো তাহলে তো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে না, একটা ক্ষমতার একটা অংশ তো হয়েছে, একটা অংশ হয়ে কি করেছে, এই এস্টাবলিশমেন্টের জায়গাটা এবং এই যে নতুন যে ইন্টারিমটা তৈরি হয়েছে, একটা পাওয়ার ট্রানজিশনের জন্য বৈধতা দিয়েছে, যে আসলে এটা ক্ষমতায় না গেলে একটা অবৈধ একটা পরিস্থিতি তৈরি হইতো এবং এই সরকারটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হতো। সেই জায়গায় তারা একটা বৈধতা দিয়েছে, কিন্তু ক্ষমতার স্টেকটা একটা এমন একটা জায়গা আছে যেখান থেকে দেখেন যে রাজনৈতিক দলগুলো, ভুক্তভোগীরা, তারা হচ্ছে অ্যাকশনের কথা বলে আর গভর্নমেন্ট হচ্ছে নিন্দা জানায়। হ্যাঁ, যার অ্যাকশন নেয়ার কথা সে আসলে জানায় নিন্দা, অর্থাৎ সে এমন একটা সিভিল সোসাইটির রূপ ধারণ করতেছে যে তার আসলে অ্যাকশন নেয়ার আসলে ক্ষমতাটা নাই। এই ধরনের চরিত্র আমাদের যে রাজনৈতিক প্রধান উপদেষ্টা যে দুঃখ প্রকাশ, উদ্বেগের কথা বলছে, এটা কি আপনি কি মানে আপনার বক্তব্য কি অসহায়ত্বের কথা বলছেন নাকি? অসহায়ত্বের কথা না, এটা আমার মনে হচ্ছে না, বললেন যে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেন, ব্যবস্থা নিচ্ছেন না, তিনি কারণটা তো উল্লেখ করেছেন কেন আসলে তারা পারেনি। আমার কথা হচ্ছে যে একটা ঘটনা মনে করেন ঘটে গেছে, সেটা তিনি প্রিভেন্ট করতে পারে নাই। প্রথম কথা হচ্ছে প্রিভেন্ট করার জন্য আসলে আমরা দেখেছি যে ভিসা সংক্রান্ত জটিলতা তো একটা বিষয়, কিন্তু এক্সটার্নাল সিকিউরিটির সাথে কি তার বোঝাপড়া হয়েছিল, কত সিকিউরিটি আসার কথা ছিল, সেখানে ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ রাষ্ট্রদূত কি সহযোগিতা তারা পায় নাই, এটা তো তারা ব্যাখ্যা করে নাই। এক নাম্বার 2 হচ্ছে ঘটনাটা ঘটার পরে এটা নিয়ে কোনো ধরনের তদন্ত কমিটি হয়েছে কিনা, এইটার সাথে এই স্যাবোটাজটা করার সাথে বাংলাদেশের স্ট্রাকচারে ক্ষমতাসীন কোনো পক্ষ এটার সাথে জড়িত আছে কিনা, এম্বাসিগুলোর ভূমিকা কি ছিল, এই জিনিসগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা যদি আপনি নেন, তাহলে আগামীর প্রত্যেকটা এম্বাসিতে যাওয়ার পরে আপনি হেনস্থার শিকার হবেন না। রাষ্ট্রে ঢোকার পর আমরা আপনার কাছে যাব, এবার একটু জনাব কামরুজ্জামান রতনের কাছে শুনে নেই। আমরা আলোচনা নিশ্চয় শুনছিলেন জনাব রতন, এবং যে আলোচনাটা এসছে যে আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময়ে যে বিমানবন্দরগুলোতে যেটা হয় যে দলীয় নেতাকর্মীরা থাকে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের কি হলো যে দলের মহাসচিব গেছেন, আমরা
যেমন আমরা জামায়াতের ক্ষেত্রে দেখছি, জামায়াতের নেতাও গেছেন, কিন্তু আমি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু তাদের বিষয়ে তেমন একটা কোনো এরকম হেনস্থার শিকার বা এরকম পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়নি, অথচ আপনাদের হতে হলো। মানে বিএনপি নেতাকর্মীরা নিশ্চয়ই সংখ্যা অনেক বেশি, এবং সেখানে দলের মহাসচিব যাবেন, সেটা নেতাকর্মীরা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় গেলে নেতাকর্মীরা থাকেন, আপনাদের প্রবাসী সংগঠনগুলো রয়েছে, প্রবাসী আপনাদের শাখা রয়েছে, সেই আমেরিকা বা নিউ ইয়র্ক বিএনপির আসলে এটা দায় দিবেন কিনা? নিশ্চয়ই কেন ঘটেছে সেটা আমরা বলছি, প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিষয় বলেছি, সেখানকার দূতাবাসের কেন ব্যবস্থা নেয়নি আমেরিকান গভর্নমেন্ট, সবই ঠিক আছে, কিন্তু আপনারা আসলে কি ব্যবস্থা নিলেন নেতাকর্মীরা? যেটা আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে যখন আওয়ামী লীগ আমলে নিরাপত্তা দেয়নি, তখন দেখেছি যে দলীয় কর্মীরা তাকে নিরাপত্তা দিয়েছে, একেবারে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলে, কিন্তু এইখানে মানে আপনাদের নেতাকর্মীরা আসলে কোথায় ছিল? ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমে আপনি বলেছেন এনসিপির উপর যেটা হয়েছে, আমি এটাকে কোনো আলাদাভাবে দেখি না। যেই ঘটনাটা ঘটেছে এটার দায় দায়িত্ব এবং লজ্জা যদি থেকে থাকে জাতিগতভাবে প্রথম আমাদের। ঘটনাটা কোথায় ঘটেছে? এমন একটা জায়গায় জাতিসংঘে, সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে আসছে। এই ঘটনাটা কিন্তু সবাই জেনেছে, প্রথমে জাতি হিসাবে লজ্জিত। আচ্ছা, আর এটা এনসিপি, জামাত বা আমাদের মহাসচিব, এই কাউকে আমি আলাদা করে দেখব না। এই অপমানটা সমগ্র জাতির, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে তো আমরা সবাই সব কিছুর কিন্তু ঊর্ধ্বে আমরা সবসময় রাখি। ওনার দুইটা দায়িত্ব তো আমরা সবাই জানি, বাংলাদেশে উনি রাষ্ট্রপ্রধান হিসাবে ওখানে গেছে। আমরা তো আরেকটা জিনিস জানি, ওনার আমেরিকাতে সবচেয়ে ভালো সম্পর্ক। তা আমি ওনার বাড়িতে আমাদের দাওয়াত দিয়ে নিয়ে গেল। আমরা জেএফকে এয়ারপোর্টটা কিন্তু নর্মালি কিন্তু ছোট এয়ারপোর্ট না, আমরা জানি উনি বের হয়ে অনেকগুলো গেট সেখানে আছে, ওনাদের সবাইকে বলেছে। আমি দায়িত্ব নিয়ে বলি আপনাকে, আমি আজকে সারাদিনে আমি জিনিসটা জানার চেষ্টা করেছি। আপনিও গিয়েছেন, জানেন এয়ারপোর্টটার পজিশন, অবস্থান জানেন। মুজাম্মেল হক এবং তরিকুল ইসলাম, যিনি এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব এবং যিনি জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ওখানে ছিলেন, তাদেরকে আপনি বলেছেন বিএনপি কি দুর্বল? না, আপনি দেখেন এইখান থেকে একটা গেট থেকে আরেকটা গেট অনেক দূরে, এবং এটা নর্মালি হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই। আপনাকে এখানে একটা টার্ন নিয়ে যেতে হলে এখানে একটা গেট থেকে আরেকটা 10 থেকে 15 মিনিট লেগে যায়। এইখানে আজকে আমরা দাবি করি যে অলরেডি কিন্তু দাবি উঠেছে মুজাম্মেল হক, এর আগে আসিফ নজরুলের উপর কিন্তু এরকম একটা হামলা হয়েছিল। তো আমরা হামলাই শুনবো, হামলাই দেখব। পরবর্তীতে আসছি আওয়ামী লীগের ফেসিস্ট ওদের কথাটা। আচ্ছা, 8 নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 8 নম্বর গেট দিয়ে বের হলেন। আপনি যেটা বলতেছেন প্রধান হিসেবে তাকে অ্যালাউ করেছে আমেরিকান মানে পুলিশ, তাদেরকে ওই 8 নম্বর গেট দিয়ে যখন বের করতে পারলো না, 4 নম্বর গেটে যেখানে এই আওয়ামী লীগের কুলাঙ্গারা যেখানে ছিল, তো এইখানে আপনাকে একটা বাঘের মুখে বা একটা তুপের মুখে আমাকে কেন আপনি ফেলে দিলেন? দরকার হলে আমি এইখান থেকে আমি বলছি আমি অপেক্ষা করতেন, বা ওইখানে পুলিশকে অনেক ওইভাবে গুরুত্ব দিয়ে ইনফর্ম করতেন যে দেখো আমাকে এখানে বের হচ্ছে, আমি এখানে হাফ অ্যান আওয়ার ওয়েট করবো, 4 নম্বরে আমার যে সাথীরা আছে তাদেরকে নিয়ে যখন নির্বিঘ্নে বের হবে তারপর আমি স্টার্ট। বাইরে যারা তারা তো জানতো যে এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছে, আওয়ামী লীগের মিছিল করছে, অফকোর্স জানে। এইখানে আমি মনে করি এই যে মুজাম্মেল হক বা এই যে আরিফুল ইসলাম, তারেক, যারা আমার মনে হয় তারা এটার সাথে জড়িত কিনা। ধরেন আমি আপনাকে জায়গায় আমি চাচ্ছি আপনি অপমান হন, সেটা আমি একটা দায়িত্ব থেকে আমি বলে দিলাম যে তারা এই গেট থেকে যাবে না, ভিসা জটিলতা বা কোনো যদি আমি ইমিগ্রেশন জটিলতা থেকে থাকে, সেখানে তো ওরা সবচেয়ে ভালো জানা, কারণ ওরা তো বাংলাদেশের মানুষের ওরা ওখানে থাকে। আমার দেশ থেকে যারা গিয়েছে এই নেতৃবৃন্দকে আপনি এই হেনস্থাটা করলেন, এটা যদি স্বাভাবিকভাবে নেন। কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে নিউ ইয়র্কের এয়ারপোর্টে যে হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টাতে সফর সঙ্গী ছিলেন যারা, সেই আলোচনা করছিলেন জনাব কামরুজ্জামান রতন। আমরা আপনাকে আলোচনায় থামিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটি থেকে যদি আপনি একটু বলেন যে বিএনপির নিজস্ব, অর্থাৎ বিএনপি কর্মীদের নিজস্ব নিরাপত্তার কথা বলছিলেন, সেটি কেন আসলে বিঘ্নিত হলো বা সেটি কেন ছিল না? যদিও অনেক নিরাপত্তা থাকার কথা, প্রধান উপদেষ্টা, সেখানে মার্কিন দূতাবাস, বাংলাদেশি বা অন্যগুলো, সেই সব নিরাপত্তায় যখন ফেল করেছে বা ব্যর্থ হয়েছে বা ছিল না নানান কারণে, ভিসা জটিলতা, অন্য গেট দিয়ে যেতে হয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা কেন ছিল না বা মানে এটা জানতে ব্যর্থ? না হাসান ভাই, আমি আপনাকে আবার এনশিওর করে বলছি, বিএনপি নেতাকর্মীরা এখানে আমাদের
যে পরবর্তী ইনফরমেশন 250-র মতো আমাদের নেতাকর্মী ছিল। আমি আবারও বলেছি, একটা গেট থেকে আরেকটা গেটের ডিস্টেন্স অনেক বেশি। এটা 15 মিনিট যদি আপনি বলেন, গাড়ি দিয়ে 15 মিনিট আপনাকে। তাহলে তারা অন্য গেটে কেন দাঁড়ালো? তাদের কাছে সেই ইনফরমেশনটা বা তথ্যটা নেই কেন? এই জন্যই তো বললাম, মহাসচিব কোন দিক দিয়ে বের হবে? এই জন্যই তো বললাম যে আমাদের ওইখানে যারা কর্মরত তাদের সাথে ওই বিএনপি নেতৃবৃন্দ যোগাযোগ করবে, আর জামাত নেতৃবৃন্দ যোগাযোগ করে যে ওনারা কোন গেট দিয়ে বেরোবে। তাদেরকে বলা হয়েছিল 8 নম্বর গেট দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একসাথে বেরোবে। যখন ওইখানে একসাথে বের হতে পারে নাই, সেখানে তারা গিয়েছিল, সেখানেই তারা জড়ো ছিল। কিন্তু এই জন্য তো বললাম, যখন তাদের 4 নম্বর গেট দিয়ে বেরোতে হয়েছে, তখন ওই যে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমি বললাম তো, ওইখানে গাড়ি দিয়ে আসতেই ঘুরে ওইখানে 15 মিনিট লাগে। এখানে তো আমাদের ঢাকা এয়ারপোর্ট না যে টার্মিনাল 1 টার্মিনাল 2 আমি 5 মিনিট হেঁটে আরেকটা কভার আপ করলাম, এটা কিন্তু হয় না, এটা হল বাস্তবতা। এখন আপনি আসেন, আমি এই ঘটনায় একটু আশ্চর্য হইনি। কথায় বলে যে কুকুরের লেজকে 12 বছর যদি আপনি চুঙ্গাতে ভরে রাখেন, তাও ওইটা সোজা হবে না। আমার ভাই যেটা এখানে রাশেদ প্রধান বলছে, আমি তো এটাতে একভাবে আমি খুব খুশি বলতে পারেন, খুশি এই সেন্সে বলছি যে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কুসুম বিরোধিতা আর এই সুশীল বিরোধিতা করে, তাদেরকে গণতন্ত্রের একটা মোড়কে আনার জন্য যারা এই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতির বৈধতা দিতে চায়, তাদের বোঝা উচিত যে এই আঘাতটা শুধু আপনি আক্তারের উপর হয় নাই, এইটা তাসনিম জারার উপর এটা হয় নাই। আমি তাদেরকে স্যালুট জানাবো। আমি তাদের অবস্থানটা দেখেছি, ধীরচেতাভাবে তারা হেঁটে যাচ্ছে এবং সত্যিকার অর্থে পিছন থেকে একটি সিংহকে একটা হত্যা করা যায়, বাট সিংহর তেজ, বিক্রম এবং ঐতিহ্যকে ধ্বংস করা যায় না। পিছন থেকে ওরা কাপুরুষ, এই জন্য পিছন থেকে ওরা ডিম মেরেছে না কি মেরেছে, দেখেন আপনি যে ডিমটা মেরেছে, ওর নাম মিজান, ওর মানুষ, ওর আচরণটা দেখেন, পুলিশের ধরা পড়ার পর ওর আচরণটা, দৈত্যের যে আচরণ। আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ কি খারাপ? আমরা যারা 1 বছরের মাথায় আওয়ামী লীগকে আবার বা জাতীয় পার্টিকে আবার যারা রাজনীতি করতে আমরা দিতে চাই, দুঃখ হয় তাদের জন্য। যে অবস্থাটা আজকে আক্তারা হয়েছে, আক্তার তো ওদেরকে আমি প্রথমেই বলেছি। কিন্তু আওয়ামী লীগ এখানে একটু বলি, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় বা জাতীয় পার্টি, কিন্তু এই অভিযোগটা তো আসলে আপনাদের বিরুদ্ধেই না, ওইটা একটা কথার রাজনৈতিক কৌশল। কিন্তু আপনি জনগণের পালস আপনি বুঝেন এবং শেষ পর্যন্ত আপনি দেখবেন বাংলাদেশের জনগণ যেটা চায় সেটাই কিন্তু হবে। কে কোথায় কোন মোড়কে কোন জায়গায় ইলেকশন করবে বা আদৌ করতে পারবে কিনা বিচারের পরে আপনি দেখবেন। তো দিন শেষে ফেব্রুয়ারির আগে বাংলাদেশে অনেক প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হবে। কিন্তু আমরা আশাবাদী জনগণের কাছে যে ধিকৃত এই ঘটনার পরে আওয়ামী লীগকে দ্বিতীয়বারের মধ্যে না, সারা জীবন ওদের এই ফ্যাসিস্ট আচরণ, কোনোদিন এই টকশোতে বসে আওয়ামী লীগকে এইভাবে আমি কথা বলতে চাই নাই। ওরা যা করেছে এটা আক্তার উপর আক্রমণ না, এটা জেসমিন জারার উপর মহাসচিবের আক্রমণ না। এইটার জন্য বাংলাদেশে আমি মনে করি আমরা এই যে তাজা প্রাণরা যদি বেঁচে থাকি, এই নরকদের, এই নরপিচাসদের এই অমানুষের আচরণের জন্য আমরা যদি এই তরুণ প্রজন্ম যদি ভুলে যাই, তারা ভুল করবে এবং তাদের এই জন্য আরও ভবিষ্যতে আরও বড় সাফারিস তাদেরকে অপেক্ষা করছে। আমি মনে করি আওয়ামী লীগকে বিশ্বাস করার মতো, ওদেরকে রাজনৈতিক স্পেস দিয়ে টলারেন্স করার মতো বাংলাদেশে ওই আওয়ামী লীগ দ্বিতীয়বার আবার যদি পুনর্জন্ম হয়, আওয়ামী লীগ থেকে আমরা কখনো এই জিনিস আশা করতে পারি না। আর আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বিনীতভাবে বলতে চাই, আপনি যাদেরকে ডেকে নিয়ে এই অপমান বা যে জিনিসটা হয়েছে, আপনার ইচ্ছা হয়েছে না কিনা জাতি এটা জানতে চায় না, পুরো লাইবিলিটি আপনার। এবং আমি মনে করি আপনি বিদেশে কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার করবেন, বাংলাদেশে আপনার রাষ্ট্রপ্রধান, এর বিচার যদি বাংলাদেশে এবং তার পারিবারিকভাবে আমাদের। আজকে একটা কথা বলি, আমাদের লন্ডন বিএনপি সভাপতি মালেক ভাই, সে একটা টক শোতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল, তার সিলেটে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। দিস ইজ আওয়ামী লীগ। আর ওই আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আমরা এস্টাবলিশ করব। আজকে একটা কথা বলি, আমরা 91-এ ম্যাডামের সফর সঙ্গীতে আমি লন্ডন হাইট পার্কে একটা জনসভায় গিয়েছিলাম। আমি বলতে দ্বিধা নেই, তখন এই সুবিদুল্লাহ ভূঁইয়া পরবর্তীতে আওয়ামী লীগ থেকে যে টিকিট নিয়ে যে এমপি হয়েছে, তার গাড়িতে আমি ছিলাম। ম্যাডামের গাড়িতে এরকম একটা যখন উদ্ধত আচরণ নিয়েছে, তখন আমার যৌবন ছিল 91। ওই সময় যারা ছিল লন্ডনে, এটা স্মৃতিপটে এখনও ভেসে আসে মানুষের। আমি ওই গাড়ি থেকে নেমে, এই আওয়ামী কুলাঙ্গার থেকে তখন আমি নেমে তাদেরকে ইট পাথরখণ্ড দিয়ে উল্টো তাদেরকে আমি তাড়িয়ে দিতে আমি চেয়েছিলাম। আর কালকে যদি আমি এই সময় যদি থাকতাম, আমার তারা করেছিলাম। এটা আপনি সুবিদুল্লাহ ভূঁইয়া আওয়ামী লীগ করে এবং ওইখানে লন্ডনে যারা যারা আছে, আপনি এটা আপনি অনুসন্ধানে যেরকম কোনো নেতা না আমাদেরকে কালকে দেখলাম ভাই নিয়ে তো গেছেন। আমি ডক্টর ইউনূস আমার মির্জা ফখরুলকে বিএনপির টিম নিয়ে গিয়েছেন, এই যে বললো যে নাহিদ ইসলাম জাপানে গিয়েছে,
তার নিজস্ব শক্তির উপর আমি যখন ভর করে যেতাম, নিশ্চয়ই আমার ডিফেন্সটা আমার ওইভাবে থাকতো। আমি মনে করি এর দায়িত্ব তাকে নিতে হবে, এবং ওইখানে আমেরিকাতে সর্বোচ্চ শাস্তি কীভাবে দেওয়া যায়, এবং এই সমস্ত লোকরা যারা করেছে তাদেরকে অলরেডি আমরা কিন্তু চিহ্নিত করেছি। তাদের পারিবারিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তুমি করতে পারো ওইখানে, তোমরা কোন আশ্বাসে, কার আশ্বাসে, বাংলাদেশের পরিবারকে, মানে এই জন্য আমি মনে করি কিন্তু কারো ব্যক্তির দায়ের জন্য তার পরিবার কি দায়ী নাকি? সব জায়গায় আইনের কথা বলেন তো আইন তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে আইন করে কি তাকে আপনি কি দেশ থেকে তাড়াইছেন? সে কি নিজে পালায় গেছে? সেই যেন নির্লজ্জের মতো কথা বলে আমি তো আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি ঘুরবো, আমি ঢুকে আসবো। এই বাংলাদেশের মানুষ, ওই শেখ হাসিনার যদি ওই সাহস থাকতো নৈতিক, সে বাংলাদেশ থেকে এইভাবে পালায় না। আওয়ামী লীগের কথা আমরা বিশ্বাস করেন, ওদের কথা বলে আমাদেরকে টকশোতে কথা বলতে বলবেন না। ওরা যদি পারতো, ওরা যদি হ্যাডম থাকতো, ওরা ছিল পুলিশ বাহিনী ছিল বাংলাদেশে, এই কুলাঙ্গার পুলিশ বাহিনীর তো মানে ওদের সাথে যাদের উপর ভর করেছিল, যারা এখন বিদেশে একসাথে পালিয়ে গেছে, ওরা যখন ছিল তখন ওরা ছিল মানে আপনার হ্যাডমলা, আর ওরা যখন নাই, বাংলাদেশের মানুষ এখন একই উদাহরণ দিলে তো আসলে আপনারা তাদের যদি তারা যা করেছে সেটাই আপনারা এখন ক্ষমতা পেয়ে বা যারা আছেন ক্ষমতা না পাওয়ার আগে বা একচ্ছত্র আধিপত্য পাওয়ার পরে যদি একই রকম আচরণ হয় তাহলে তার পার্থক্য কি খুব একটা থাকবে? আপনি শুনেন, মানুষের জন্য মানবতা, সেটাই বলছি, মানুষের জন্য মানবতা। ওরা যে কাজটা করেছে এটা কি মানুষ বা সভ্য সমাজের কাজটা করেছে? তো তাদের জন্য এত আইন, তাদের জন্য এত মানবতার, আমার এখানে মানে মানবতার ফেরিওয়ালা হয়ে তাদের জন্য আমার এত বিচারের মুখোমুখি করেন, সেটা বিচার তো থাকবেই। তাইলে আমি তো ইমোশনালি কথা বললাম, বাট দে মাস্ট বি ট্রিটেড। এইটা পাবলিকের যে মব মাঝে মাঝে আইনগতভাবে হবে, আইনে সবসময় ভাই মনের ঝালটা মিটানো যায় না। বিশ্বাস করেন, যারা তো আমার মেয়ের মতো সন্তান, ওকে যেই অসভ্য ভাষায় গালাগালি করেছে, ওকে এটা কি হয় কখনো? এটা হয় কখনো? তো সুতরাং ওরা যা করেছে ওদের জন্য আইন তো অবশ্যই আইনের মাধ্যমে হবে, কিন্তু এই সমস্ত লোকদেরকে তদন্ত করা হবে। এই সমস্ত লোকদেরকেও বাংলাদেশে যদি হয় কিছু, কারো কিছু করার নাই, যা আমরা এটা তারা প্রাপ্য না, সেটা বুঝেছি। আমি একটু শান্তর কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদিও এটা এভাবে যে ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে, তার আগে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ নেতা নেত্রীরা যখন বিচারের মুখোমুখি হচ্ছিল, আপনার হয়তো মনে থাকবে যখন তাদেরকে আদালতে নেওয়া হচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন সময় তাদের উপর ডিম ছুঁড়ে মারা, অর্থাৎ তখন বলেছিল যে আইন নিজের হাতে, অর্থাৎ আইনকে আসলে তার নিজস্ব পথে চলতে দেওয়া উচিত। মানে যখন একজন নেতাকে আদালতে নেওয়া হচ্ছে, সেখানে বিচার হবে, তার আগে যে ডিম নিক্ষেপ বা এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, সেইটার সাথে এইটার কি কোনো যোগসূত্র, বা তখন সেটা করেছে বলে এরকম অনেকে আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু কোনোটাই নিশ্চয়ই সঠিক নয়। আপনি কি বলবেন আসলে? না দেখেন, এইটার সাথে এই বিষয়টা আসলে মিলালে চলবে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে যে সিনিয়র লিডারদের যে রেসপেক্ট, সে বিরোধী দলের হোক, নিজ দলের হোক, সরকারি দলের হোক, সেই রেসপেক্টটা আওয়ামী লীগ গত 15 বছরে ভেঙে ফেলেছে। যেমন দেখে আপনি একটা ছবি দেখবেন, প্রায় আসে, খুব কষ্ট লাগে যে মির্জা ফখরুল সাহেব শহীদ মিনারে গিয়ে পাশে বসে আছেন, তিনি শহীদ মিনারে ফুল দিতে পারেন নাই হাসিনার সন্ত্রাসী লীগের কারণে। এবং মাহমুদুর রহমানের আদালত পাড়ায় হামলার শিকার হওয়া, এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীদেরকে আদালতে আইনের সাথে রেখে আইন নিজেরা হাতে তুলে নিয়ে নানাভাবে এটা করেছে। কিন্তু আমি আপনাকে কিন্তু একটা কথা বলেছি, গণঅভ্যুত্থানে 2000 শহীদদের রক্তের উপরে দাঁড়ায় এই দেশের বিপ্লবীরা, এই দেশের রাজনৈতিক শক্তি এবং সাধারণ জনগণ যেই পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সেইটা আসলে পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি একেবারে পৃথিবীর ইতিহাসে এটা একটা সিঙ্গেল স্টেট দেখাইতে পারবেন না যেইখানে গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের বিপ্লবীরা এই ধরনের দেখিয়েছে। সেই জায়গা থেকে আদালত পাড়ায় একটা ডিম মারা, এবং তারপর তো আমরা দেখেছি যে সেটাও তো মানে আমরা দেখেছি খুব একটা কি হয়তো অপরাধ, সেটাও তো একটা অপরাধ বলে আমরা কখনো প্রশ্রয় দিব না। আমরা দেখেছি মানে অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না, যাই হোক আমরা দেখেছি বরঞ্চ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যথেষ্ট প্রোটেক্ট করেছে, এবং তারা জেলে বসে তো আবার শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হয়েছে আর কি, এই চরিত্রও আমরা দেখেছি। না, আমি সেটার সাথে মিলাচ্ছি না, এই ধরনের ঘটনা মব ভায়োলেন্স বলে কিন্তু এই ধরনের ঘটনা আমাদের আদালত পাড়ায় ঘটেছে। এই যে কোনো ধরনের আইন বহির্ভূত যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোই আসলে আমাদের জন্য সমস্যাজনক, এবং এটা একটা সুস্থ রাজনৈতিক পরিস্থিতি দেয়া থেকে বিরত থাকে।
আমি যে বিষয়টা আসলে এখানে বলতে চাই এই পর্বে একটু সময় নিয়ে বলতে চাই, জি একটু, সেটা হচ্ছে যে রতন ভাইয়ের যে ফিলিং, এই ফিলিংটা কিন্তু আমি কানেক্ট করতে পারি এবং এই ফিলিংটাই আসলে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক চরিত্রগুলো আছে তাদের মধ্যে আমরা প্রত্যাশা করি। কিন্তু রাজনৈতিক কৌশলের নামে বাংলাদেশে এখন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মানে বা রাজনৈতিক দলের পলিসিগুলো নিয়ে আসলে আমার মধ্যে অনেক ধরনের হতাশা তৈরি হয়। যেমন একটা বিষয় আমি একটু বলতেই হয় আজকে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের, তিনি তো ইতিমধ্যে যেই হামলার তিনি ওখানে হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু তিনি ভারতের কলকাতার একটা পত্রিকা আমাদের সময় এই সময় তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। আমি ওইটা একটু বলি, যে সেখানে আমি এটাও বলে নিই যে আমি এটা জানি যে বিএনপির মিডিয়া সেল থেকে সেটার একটা মানে ভুল, সেটা এরকম কোনো বক্তব্য সে দেয় না এরা বলে প্রচার করা হয়েছে। কিন্তু দেখেন কোনো ধরনের আমরা কি হয়, যখন আমাদের নামে কোনো ধরনের ভুল মিসকোড হয় আমরা কিন্তু পত্রিকাকে রিজয়েন্ডার দিই। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিন্তু এই পত্রিকায় রিজয়েন্ডার পাঠানো হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই পত্রিকা যখন বিএনপি এটা বলেছে যে এটা বিভ্রান্তিকর এই ধরনের বক্তব্য দেয় নাই, তখন আমি আপনাকে দেখাই যে ওইখানে তখন কিন্তু এই সময় পত্রিকাটা ওই যে ইন্টারভিউ যে নিয়েছে সেই ইন্টারভিউ নেয়ার সময়কার ছবিটা প্রকাশ করেছে। তার মানে ইন্টারভিউ কিন্তু মির্জা ফখরুল সাহেব দিয়েছেন, এটা হচ্ছে ওনারা দিয়েছে যে কারণ এই বিএনপি যদি সাংবাদিক তার সাথে ছবি দিয়েছেন এবং সাক্ষাৎকার নিয়েছেন সেটাই মেনশন করেছেন, এবং তারা এটা একটা মেসেজ দিয়েছেন যে বিএনপি যদি রিজয়েন্ডার দেয় তাহলে তাদের কাছে রেকর্ডিং আছে, রেকর্ডিংটাও তারা প্রকাশ করে দিতে পারে, তখন তার বলতে পারবে না যে আসলে এটা বলে নাই। দেখেন ওই আলোচনা থেকে আমি জাস্ট ছোট্ট করে 3টা জিনিস আমি উল্লেখ করবো, যে 3টা জিনিস খুবই মারাত্মক হচ্ছে, 3টা বক্তব্যই আসলে একটু আলোচনায় এসেছে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে ইলেকশনের বিষয়ে তাদের নিয়ে বিএনপি ইলেকশন করতে চায়, এইটা বলা মানে হচ্ছে এই পুরো গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডর দায় মুক্তি দেয়া। কারণ আমরা আসলে সে একটা সন্ত্রাসী সংগঠন আমরা বলছি, রতন ভাই যে ফিলিং বলছে আমি সেই ফিলিং কানেক্ট করতে পারি, বিএনপির তৃণমূল পর্যায়ে এই ফিলিংই ধারণ করে। তারপরে বিএনপি যদি স্ট্যান্ড নেয় যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবে, জাতীয় পার্টি নিয়ে ইলেকশন করবে, তাহলে কিন্তু এটা খুবই হতাশাজনক এবং আওয়ামী লীগের পুরো হত্যাকাণ্ডের যে দায় মুক্তি সেটা দেয়। এখন প্রশ্ন করে যে বলে নাই, তাহলে কিন্তু বিএনপির মিডিয়া সেলে বলতে পারতো যে আমরা স্পষ্টভাবে জানাই যে আগামী ইলেকশনে আমরা আওয়ামী লীগকে চাই না, সেটাও কিন্তু বলে নাই। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গাটা বলছে কি, জামাত আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা জামাতকে এই দেশে সুবিধা করতে দেব না। 30টি আসন চেয়েছিল, 30টি আসন চেয়েছিল সেটা বলছি না, কিন্তু তারা বলছে জামাতকে এই দেশে সুবিধা করতে দেবে না। কাকে আশ্বস্ত করছে? ভারতের একটা মিডিয়াকে। আমরা দেখেছি এই ধরনের বক্তব্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লোকজনরা এনডিএ গিয়ে ইলেকশনে আগে দিত, যে আমরা ভারতকে আশ্বস্ত করছি যে এই ধরনের কিছু একটা পত্রিকাকে আশ্বস্ত করা, ভারতকে আশ্বস্ত করা, আমি এটা বলতে চাচ্ছি যে তার মানে এই পত্রিকাকে আশ্বস্ত করার মানেটা কি? সে তার বক্তব্য বলে পত্রিকাকে কেন আশ্বস্ত করবে, সাংবাদিককে কেন আশ্বস্ত করবে? তার মানে এটা দিয়ে সে একটা মেসেজ প্রদান করতে চেয়েছে ইন্ডিয়াকে, যে আমরা আশ্বস্ত করছি, থ্রু পত্রিকা একটা মেসেজ প্রদান করতে চেয়েছে, যেটাও আসলে। এবং জামাত যদি গণতান্ত্রিকভাবে ভালো করে, এনসিপি যদি গণতান্ত্রিকভাবে ভালো করে, আর একটা রাজনৈতিক দল সুবিধা করতে দেবে না, এই মেসেজটা কিন্তু একটা অগণতান্ত্রিক একটা মেসেজ। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে বলছে স্বাধীনতা বিরোধীর হাত থেকে আমরা সংবিধানকে রক্ষা করেছি। এইটা একটা ভয়ঙ্কর জিনিস। দেখেন এইটা গত 10 মাসের বাংলাদেশের জার্নিকে অস্বীকার করা হয়। কিরকম দেখেন, সংবিধানটা কি, সংবিধানের কিন্তু এই সংস্কার কমিশন যেটা হয়েছে, প্রত্যেকটা সংস্কার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক। যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সংবিধানটাকে পাল্টে দিয়ে সংস্কার প্রস্তাব হয়, সেটা আপনি সংবিধান পরিবর্তন করেন কিংবা সংবিধান সংস্কার করেন, সেই সংবিধানকে আপনি স্বাধীনতা বিরোধীর হাত থেকে রক্ষা করছেন। তার মানে কি সংস্কার প্রস্তাবগুলো আলোচনা কি মিনিংলেস? জুলাই সনদের যে সংবিধান বিরোধী যে প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলো কি মিনিংলেস হয়ে যায়? এই যে 3টে যে মেসেজ, এই মেসেজ 3টা আমার মনে হয় যে এই মেসেজ 3টা আওয়ামী লীগকে একটা বার্তা দেয়া, যে আসলে এই বার্তাটা দেয়া যে আসলে আমরা তোমাদের জন্য একটা সফট, একটা কমফোর্টেবল পজিশন আমরা দিতে চাই। এবং ভাইও বলেছেন যেটা রাজনৈতিক কৌশলের বক্তব্য। কিন্তু দেখেন, একটা গ্রামে একটা কথা আছে যে আমি দেখে আসছি বাজারে আমার বাবা মাইর খাচ্ছে, আমি একটু কৌশল করে চলে আসছি, একটু বুদ্ধিশুদ্ধি তো আমার আছে। সো দেখেন এই যে কৌশল, জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় পার্টির প্রশ্নে, জুলাই হত্যাকারীদের প্রশ্নে যদি কোনো প্রকার কৌশল তাদের প্রতি, তাদের এই জুলাই হত্যাকাণ্ডকে কোনো রকমের দায় মুক্তি দেয়, সেই কৌশল অন্তত আমরা মানতে পারি না। এবং আমার বিশ্বাস
বিএনপির মধ্যে রতন ভাইরা যারা আছেন, যারা বিভিন্ন লেয়ারে বিএনপিকে এত 15 বছর টিকিয়ে রেখেছেন, তারাও এটা মানেন না। এখন আমার কথা হচ্ছে যে বিএনপির এই বিষয়টা ভাই হয়তো বলবে যে এটা আসলেই বলছেন কিনা, এটা তো আসলে এখন মির্জা ফখরুল দেশে বাইরে আসতে প্রমাণ করার সুযোগ নাই। দেখেন, আমার কথা হচ্ছে মির্জা ফখরুল কিন্তু এই মির্জা ফখরুলের রেফারেন্স দিয়ে কিন্তু বিএনপির মিডিয়া সেল এটার প্রতিবাদ বা হচ্ছে এটা বলছে, যেটা বলে নাই। তাহলে তাদের বক্তব্যটা কি এই 3টা প্রসঙ্গে, সেই বক্তব্যটা আমরা জানতে চাই। যদি আজকে তারা স্পষ্ট করে বলতে পারে যে হ্যাঁ, আওয়ামী লীগের নিয়ে আমরা ইলেকশন করতে চাই না এবং আওয়ামী লীগের বিষয়ে আমরা জিরো টলারেন্স, ঘুরে এটা চাই আসলে আওয়ামী লীগের বিচার, এই ধরনের কথা কিন্তু যে প্রসঙ্গটা আসছে সেটা আসলে আমরা বিএনপির জায়গা থেকে আমরা প্রত্যাশা করি। এবং কথা বলছেন জি, আরেকটা কথা আমি স্পষ্টভাবে বলি যে এই যতবারই বিপ্লবীদের এবং এই গণঅভ্যুত্থানের রক্ষাকারীদেরকে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তাদের সাথে বেইমানি করছে কিংবা আসলে সেই হত্যাকারীদেরকে শেল্টার দিয়েছে, পরবর্তীতে আবার তারাই কিন্তু এটার ভুক্তভোগী হয়েছে। তো একটা সাময়িক একটা নির্বাচন কিংবা সাময়িক একটা সুবিধার জন্য যদি এই ধরনের কোনো সমঝোতার পথে বিএনপি হাঁটে, আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এবং আমার ধারণা রতন ভাইদের মতো তৃণমূল পর্যায়ে যারা মাঠ গুছিয়ে রাখছে তারাও সেই প্রত্যাখ্যানে শামিল। আমি একটু রাশেদ প্রধানের কাছে যেতে চাই, যেহেতু আপনারা অন্য প্রসঙ্গে আমরা চলে গেছি একটা প্রসঙ্গ থেকে, যে মির্জা ফখরুল একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই জেনেছেন, যেটি শান্ত বলার চেষ্টা করেছে এবং বলেছেও যে আসলে এই ধরনের বক্তব্য রাজনীতিতে এক ধরনের একেবারে হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্যের পরে বিশেষ করে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো কিছু 3টা পয়েন্টের কথা বলছেন, 3টা পয়েন্ট আসলে মানে 3টি রাজনৈতিক দল বা বিভিন্ন দলের ক্ষেত্রে ক্ষোভ সৃষ্টি করেছে বা এক ধরনের উষ্মা সৃষ্টি করেছে। এইটা আসলে আপনি কিভাবে দেখেন যে এই সময়ে এসে মির্জা ফখরুল এই ধরনের একটা বক্তব্য, তাও কলকাতার একটি সম্ভবত অনলাইন কিংবা সাপ্তাহিক, এবং যেই ছবিটিও প্রকাশ করেছে তারা, যে এই সেই সাংবাদিক সেই ইন্টারভিউটা সাক্ষাৎকারটি নিয়েছিলেন, কিন্তু আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে বক্তব্যটি তিনি দিয়েছেন আর কি, যে আওয়ামী লীগ যদি ধরা হয়, মিডিয়া সেল যদিও বলেছে এটা তিনি দেননি, তো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ, আওয়ামী লীগের এত ভোটার বাংলাদেশে রয়েছে, পাশাপাশি জাতীয় পার্টি সবার অংশগ্রহণ চেয়েছেন আসলে তিনি, তো এইটা একটা যেমন বিষয়, তেমন জামাতেরও একটা সমালোচনা, জামাতকে আমরা অনেক ছাড় দিয়েছি এর আগে, এবার আর নয়, এরকম একটা বক্তব্য। আপনি আসলে এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারির নির্বাচন সামনে, তখন এই ধরনের একটা বক্তব্য কেমন ঘুরপাক খাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি শান্ত ভাইকেও ধন্যবাদ জানাই, খুব সুন্দর করে বলেছে। আমি আপনার উত্তরটার আগে একটু ছোট্ট করে শান্ত ভাইয়ের ওই প্রসঙ্গটা গুছিয়ে বলতে চাই। ইতিমধ্যে আরও আপডেট হয়েছে, যেটা শান্ত ভাই হয়তো কোনো কারণে মিস করেছে অথবা বলে নাই। যেটা হচ্ছে, আমরা প্রথমে দেখলাম যে হিন্দুস্তানি কলকাতার পত্রিকাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ আসলো। পরবর্তীতে মিডিয়া সেল যেটা জানালো সেটা হচ্ছে তথ্য বিকৃত করা হয়েছে। উনি যেটা বলেছে সেটা ফখরুল যেটা বলেছে সেটা ছাপানো হয়। তার মানে মিডিয়া সেল স্বীকার করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্টারভিউ দিয়েছে, কিন্তু ওই তথ্যটা দেওয়া হয়নি, অন্য তথ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি আমেরিকার থেকে বিষয়ে মন্তব্য জানিয়ে দিয়েছেন, আপনি অনলাইন পত্রিকায় গেলে দেখতে পারবেন। উনি জানিয়েছেন উনি কোনো ইন্টারভিউই দেয়নি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে সঠিক তথ্যটা কে দিচ্ছে, মিডিয়া সেল নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর? মিডিয়া সেল বলছে উনি ইন্টারভিউ দিয়েছে, তথ্য বিকৃত করা হয়েছে। ফখরুল সাহেব বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে ওনার ইন্টারভিউটা গল্প আকারে ছাপানো হয়েছে, উনি ইন্টারভিউ দেয়নি। এআই, হ্যাঁ, এআই দিয়ে আমরা এতদিন ছবি ভিডিওর গল্প শুনেছি, কিন্তু একটা ছবিও প্রকাশ করা হয়েছে, সেটাও তো তাহলে আসছিলাম নিউজও যে এআই দিয়ে আজকাল বানানো শুরু হয়েছে এটা আমি জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে জানতে পেরেছি আজকে। এরপরে যেটা দেখা গেল, উনি অস্বীকার করার পর কলকাতার ওই পত্রিকা, হিন্দুস্তানি পত্রিকা ছবি সহ প্রমাণ দিল যে ওনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপির গুলশান অফিসে ইন্টারভিউ করেছে এবং ইন্টারভিউ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মিডিয়া সেল যেটা বললো যে বিকৃত করা হয়েছে, কি বিকৃত হয়েছে সেটাও কিন্তু এখনো জানানো হয়নি। আমার পয়েন্টটা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত বৃহৎ দলের বড় নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। উনি যদি ইন্টারভিউ না দিয়ে থাকেন, অতি সত্বর বিএনপির পক্ষ থেকে ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করা উচিত, মানহানির মামলা করা উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বাংলাদেশের একজন জাতীয় নেতাকে নিয়ে তারা এরকম কেন করছে, সেটা বিএনপি এখনো কোনো অবস্থান নেয়নি। নির্বাচনের সামনে যখন একটা টাইম দেয়া আছে, আমি আশা করি কাল পরশুর মধ্যে বিএনপি অবস্থানটা স্পষ্ট করবে, না হলে কিন্তু অলরেডি এটা নিয়ে
প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে বিএনপি। এখন যদি ধরে নেই যে উনি এই প্রসঙ্গগুলা উচ্চারণ করেছেন, তাহলে আপনার উত্তরটা এখন দিতে হবে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভয়াবহ। এবং আমি খুব একটা অবিশ্বাস করতে পারছি না ইন্টারভিউয়ের গল্পটা। এতদিন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেও আমি অবিশ্বাস করতে পারছি না। কেন পারছি না? আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নেমে আসলাম, বিএনপি আমাদের সাথে মাঠে নামে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে। তারা বলছে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার হবে সেক্ষেত্রে। এবং পরবর্তীতেও জাতীয় পার্টির ব্যাপারে যখন এখন আমরা নেমে পড়ছি, ভিপি নুরুল হক নূরের আঘাতের পরে আমরা যখন দলগুলো এক হয়ে সমাবেশ করলাম শাহবাগে, ওখানেও বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি এসে নিষিদ্ধ শব্দটা উচ্চারণ করলেন না। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে উনি ঘুরিয়ে পেঁচিয়ে যেটা বললেন বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়াই চাই। এখন পর্যন্ত বিএনপি যে কথাগুলো বলেছে, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল যারা গণহত্যা করেছে এবং তাদের সহযোগী ছিল, এই ব্যাপারগুলোতে যে যদি আপনি এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, তখন জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হতে বাধ্য। কিন্তু রাশেদ প্রধান, আসলে কোনো একটা আইন করে বা একটা অর্ডিন্যান্স দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা কি খুব বেশি ফলপ্রসূ কিছু হবে? সেই দল কি নিষিদ্ধ হয়ে গেল? আপনি কার্যক্রম আওয়ামী লীগের নিষিদ্ধ করেছেন। আপনি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেয়ে দেখেন, ওখানে কোনো নৌকা প্রতীক নাই। এই কার্যকরিতাটা যদি থাকে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। জাতীয় পার্টির ব্যাপারে কেন এত দয়া মায়া দেখানো হচ্ছে? জাতীয় পার্টি কি সেই জাতীয় পার্টি না যারা হিন্দুস্তান থেকে নামার পর জিএম কাদের বলতেন মন খুলে কথা হয়েছে, ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না? উনি কি স্বীকার করেনি উনি হিন্দুস্তানের গোলাম, আওয়ামী লীগের মতোই? সেই জাতীয় পার্টির ব্যাপারে কেন আমরা দয়া দেখাই? কোন হিসাবে দয়া দেখাই? কেন তাদেরকে আমরা নির্বাচনে আনতে চাচ্ছি? কেন আওয়ামী লীগকে আনতে চাচ্ছি? কেন তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছি? আজকে যখন রিজভী সাহেব তার বক্তব্য স্পষ্ট করে বলেন যে একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, একই সাথে আমরা দেখি সেই দলেরই মহাসচিব বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে চাই, তাহলে কারটা শুনবো? সেই ইন্টারভিউ নিয়ে যদিও বক্তব্য আছে, আমরা এইখানে একটু জনাব কামরুজ্জামান রতন আপনাকে একটু ফ্লোর দিচ্ছি। আপনি এই বিষয়ে 1 মিনিট বা 2 মিনিট বলবেন, আমাদের সময় খুব কম। আমি কিন্তু মির্জা ফখরুলের যে বক্তব্য, ইন্টারভিউ, কলকাতা, আমরা কিন্তু একটা, আমার এখানে দুইভাবে আমি কথা বলবো। একটা হলো ওনারা যেভাবে ব্যাখ্যাটা দিলেন, ওইটার একটা আমি বিরোধিতা করে আমি একটা নেগেটিভ দাঁড় করাতে পারি, কিন্তু জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই গুরুত্বের জায়গাটা আসার আগে সার্কামস্টেন্স যেটা হয়েছে, দেখেন এই যে উনি যেটা বলছেন কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে, বক্তব্য দেননি তখন এটা বললেন উনি যখন মির্জা ফখরুল যখন এই দেশে নেই গেল একটা, তারপর ওইখানে যাওয়ার পর বাস্তবতাগুলো, কিন্তু আমি কিন্তু ওনাদেরকে আমি এটা কিন্তু যুক্তি খণ্ডাচ্ছি না, বাস্তবতা আমি বলতেছি। ওনারা বলতেছে মির্জা ফখরুল দেশে নেই। আচ্ছা, উনি গেলেন, যাওয়ার পরে ওইখানের একটা ইনসিডেন্ট ঘটনা ঘটলো। এইখানে দেখেন দিন রাত্রির একটা তফাৎ আছে, ওভারনাইট তো এখানে দিন রাত তফাৎ। উনি এটা জেনেছেন, জেনে উনি তাৎক্ষণিক একটা বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল তো দেশে আসবে। তারপর এখানে আমাদের মিডিয়া সেল একটা বলেছে, আর ওই যে একটা ফাইল ফটোর ব্যাপার, এটা কিন্তু আমি কিন্তু এই এআই দিয়ে যেটা সম্ভব, আপনার সাথে আজকে আমি এই ছবিটা আমি এখানে উঠালাম, 1 বছর পর কিন্তু আমি এই ছবিটা কি যাওয়ার আগে বা রিসেন্ট কোনো ইন্টারভিউ দিয়েছে, আমি এটা নিয়ে কিন্তু আই মিন ডাউট। না, এটা 4 তারিখ না, এই ছবিটা দিয়ে তিনি যেটা বলেছেন যে ছবিতে ছবিটা কবে সময় উল্লেখ করা নাই। আপনার 3 দিন আগে আমি একটা দেখলাম যে কোন একটা ব্যাপারে আমার ঘটনায় ছবিতে তো সময় উল্লেখ করা নাই, বছর আগের ছবি, এখন এটা ওই ছবি আর বর্তমানে কখনকার ছবি সেটা হতে পারে। বলেছে এই সময় এটা কবে বলেছে যে 4 তারিখের ইন্টারভিউর পরবর্তীতে ছবিটা তোলা, এটা এই সময় স্পষ্ট করে দাবি করেছে। যদি আমি এই সময় কথাটা মিথ্যা হয়, হ্যাঁ সেটাই বলছি, সেটাই তিনি বলছেন। বলতে ফলসে শান্ত ভাই, জিনিসটা এত ইম্পর্টেন্ট, যেটা 3টে ইস্যু নিয়ে যেটা করে, এটা তো সারা বাংলাদেশের কোশ্চেন আজকে। এইটা আপনি দেখেন, মির্জা ফখরুল যদি এটা বলেও থাকে, উনি তো দেশে আসবেন, তখন আপনারাই তো তাকে বলবেন যে আপনি এই বলেছেন, এই ছবি দেখেন, আবার ওইখান থেকে বলেছেন আপনি কখনই দেননি। ওই ছবির উপর যে ভিত্তি করে যদি আপনি যদি এইটাকে যদি ধরে নেন, তাহলে এখন আসলে সমাধান কি? এটা যদি মির্জা ফখরুল, আমি একটা কথা বলে গেলাম, এটা কি দলীয় ডিসিশন? নিশ্চয়ই না। আমি এখনো বলতেছি মির্জা ফখরুল অবশ্যই দায়িত্বশীল মানুষ, তিনি বলেছেন দেননি, উনি দেননি। এই যে দেননির উপর উনি বাংলাদেশে এসে আপনারা সম্মুখীন হবেন না, তখন তাকে আপনারা যে আঙ্গিকে বলেন, খুঁটিয়ে যতভাবে আপনাদের কাছে দলিল থাকবে প্রশ্ন করবেন, আর ওনার ভিতরে যে সত্যতা এবং
ন্যায় ভিত্তিক যেটা ওনার কাছে ডকুমেন্টস থাকবে, নো আমি এটা দেই নাই, দিস ইজ মাই রতন ভাই, একটা না বিনয়ের সাথে একটা প্রশ্ন, সেটা হচ্ছে মির্জা ফখরুল ধরে নিচ্ছি বক্তব্যটা দেয় নাই, আপনাদের দলীয় অবস্থানটা কি এই তিনটা প্রশ্নে? আপনারা কি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ইলেকশনের বাইরে রাখতে চান নাকি চান না? আমি কিন্তু প্রথমে বলেছি আমি দুইভাবে এই আলাপটা করব। প্রথম হলো যে আপনার মির্জা ফখরুলের এখানে ডিপার্টিং এর পরে এই প্রশ্ন আসছে, এটা তো উনি থাকাকালীনতে হতে পারতো, এটা আসলে দলীয় সিদ্ধান্তের ব্যাপার। এইখানে আমার কিন্তু একটা মানে আমার সন্দেহ হচ্ছে, এবং এটা যে একটা যে মোটিভেটেড একটা আপনি বলতেছেন এটা একটা সাপোর্টাস বা এটা সব মিলিয়ে দেখেন রিজভি ভাই একভাবে কথা বলছে, রিজভি তো আমার দলের মুখপাত্র, মহাসচিব আমার মুখপাত্র, এইখানে রিজভি ভাই এবং মহাসচিবের একটা বক্তব্যকে পাশে এবং একটা দূরত্ব রয়েছে, উনি সফরে রয়েছে, আমি বলবো না দুজনই আমার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিশ্চয়ই এমন কোন দলের ডিসিশন হয়নি যেটার মানে বিবৃতি দিতে গিয়ে দুজন মুখোমুখি অবস্থান নেবে। বিএনপির মধ্যে তো এই অবস্থা নেই, আমাদের যাই ডিসিশন হবে অফকোর্স এই দ্বন্দ্ব নেই। আমি এটা আপনাকে দৃঢ়তার সাথে কথা বললাম, এবং যে জিনিসটা হয়েছে মির্জা ফখরুল দেশে আসবে নিশ্চয়ই তিনি পরিষ্কার করবেন, উনি অবশ্যই পরিষ্কার করবেন। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের মানুষ আপনার হৃদয়ের খলিত আত্মা থেকে তো আওয়ামী লীগকে আমরা ঘৃণা করি, আপনার ঘৃণার জায়গাটা ওনার ঘৃণার জায়গাটা আমাদের কিন্তু আমরা কিন্তু সহমর্মিতা দিয়ে একই অনুভূতি থেকে কিন্তু আমরা এটা উপলব্ধি করি। সুতরাং আপনারাও নিজেদেরকে আমাদেরকে কখনো দূরে ভাবার কোনো কারণ নেই। এবং আমি আপনাকে বলতে চাই, দৃঢ় কণ্ঠে বলতে চাই, মানুষের পালস বোঝার এই যে চেতনার আমাদের 24-এর যে 5 আগস্টের চেতনা থেকে বিএনপি দাঁড়ায়নি, সরে দাঁড়ানোর প্রশ্ন ওঠে না। কারণ আমার বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার, আপনারা দেখছেন প্লটটা দেখছেন, তারেক রহমানকে আজও বাংলাদেশে আসতে দিচ্ছে না এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আপনারা ক্ষমতায় যাননি, জামাত ইসলামে যায়নি, এই ডক্টর ইউনূস তো ক্ষমতায় গিয়ে আমার এতগুলো আমার দলের নেতৃত্বকে এইভাবে একবাক্যে বিএনপির অবস্থাটা কি? আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে আসবে নাকি আসবে না? মানে ঘটনা হচ্ছে আমরা তো ফখরুল সাহেব বা খান সাহেব বা রিজভী সাহেব কাউকে এখনো পাচ্ছি না। বিএনপি প্রতিনিধি হিসেবে আপনার কাছে বিনয়ী আমরা একটা রাজনৈতিক ডিসিশন, আমি তো প্রথমেই বলেছি আমরা সময় দিতে পারছি না, মানসিকভাবে নৈতিকভাবে আমি দেখলাম বিএনপির কর্মী, আমার জায়গা থেকে পুরো ডিসিশনটা যদি শান্ত ভাই এটা খুবই দুঃখজনক। আপনি এখনো এই বিএনপি তার মানে সে বলতে পারছে না, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত হয় নাই, রাজনৈতিক সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তের বিষয় রয়েছে, সিদ্ধান্তটা নিতে পারে নাই। কি সিদ্ধান্ত সেটাও জানা নেই, সিদ্ধান্ত নিতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে না, আমি এটা বলি না। আমরা আসলে সময় দিতে পারছি না রতন ভাই। দর্শক আপনি যে স্পিডটা ধারণ করতেছেন বিএনপির, আমিও তো সেই স্পিডটা ধারণ করেন, কিন্তু আমি মানে কি, আমার তো দলের পরিচয়, আমি দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত জানাবে, আমার দল নিশ্চয়ই আপনাদের চেতনার বাইরে, অনুভূতির বাইরে। কামরুজ্জামান রতন, আমরা আর সময় দিতে পারছি না, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক আমরা আর সময় আপনারা একেবারে অ্যাসাইন করেন না, একটা বক্তব্যকে আপনারা বিশ্বাস করেন না। এখন পর্যন্ত কেন নিতে পারলো না? ভাইয়া মির্জা ফখরুল কোথায় কি বলে গেছে, মির্জা ফখরুল ইসলামের আলাপটা বাদ, আমাকে মির্জা ফখরুলের জায়গায় বসায় দেন, তাহলে আমি এখানে আমরা কিন্তু আর সময় দিতে পারছি না। রাশেদ প্রধান, আমরা যদি বলি তাহলে আরো বলা যাবে, আরো সময় নেওয়া যাবে, আমরা একটু শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।